যাচ্ছে যে হাইকোর্ট থেকে রায়কে স্থগিত করা হয়েছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এই স্থগিতাদেশটা শুধুমাত্র আমাদের যে কর্মসূচিটা আছে কর্মসূচিগুলোকে দমিয়ে দেওয়ার জন্য। তো আমরা কোনো স্থগিতাদেশ চাই না, আমরা এই কোটা যে সমস্যা এটার পূর্ণ সমাধান চাই, এখন স্থায়ী সমাধান চাই। মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল, কিন্তু তার নাতিপুতি পর্যন্ত এটা আসলে অযৌক্তিক। সরি টু সে, বাট তাদের আরেকটু মেধা অর্জন করা উচিত। কোথায় কোন কথাটা কিভাবে বলতে হবে, কাদেরকে কি বলতে হবে সেটা একটু ভেবে চিনতে বলা উচিত। মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল, কিন্তু তার নাতিপুতি পর্যন্ত এটা আসলে অযৌক্তিক। কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপুতি না, একজন যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলি বাইরে কাউকে বিয়ে করছে তার যে সন্তানটা হচ্ছে, তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে, নাতিপুতি পর্যন্ত আসলে ব্যাপারটা অযৌক্তিক। আর আমরা একেবারে কোটা বিরোধিতা করছি না, কারণ একটা জাতিতে একটা ইকুইটি আনার জন্য কিন্তু আমাদের যে কোটাগুলোর প্রয়োজন, প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সেই কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি। তো আমরা যে 5% কোটা কিন্তু আমরা রেখেছি, তো এই 5% কোটা আমরা চাই, এর বেশি আমরা কিছু চাই না। আর আমি একজন নারী হিসেবে তো নারী কোটা বর্জন করছি, কারণ এখন যেহেতু আমাদের যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, মানে স্পিকার একজন নারী, বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী, তখন নারীর ক্ষমতা নাই বা নারীরা পিছিয়ে আছে, এটা একেবারে অযৌক্তিক একটা কথা। তো সেই জন্য আমি নারী কোটা তো বর্জন করছি। তো যতদিন আমরা স্থায়ী সমাধান না পাচ্ছি ততদিন আমাদের এই কার্যক্রম একইভাবে একই স্পিরিটে চলতে থাকবে। প্রধানমন্ত্রী তো আপনাদের এই আন্দোলনকে তিনি কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না আপনার আন্দোলন থেকে, আসলে আপনার প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রীর বক্তব্য দেখে আমরা অনেকটাই আশাহত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু যৌক্তিকতা যদি না থাকতো তাহলে কিন্তু দেশের লাখো শিক্ষার্থী, লাখো মেধাবী শিক্ষার্থী আমরা যাদেরকে বলছি, তা আমরা কিন্তু রাজপথে নামতাম না। আমরা আমাদের সময় নষ্ট করে আসলে এখানে কেন আসতাম? যৌক্তিকতা যদি না থাকতো। অবশ্যই যৌক্তিকতা আছে এবং আমরা এটি স্থায়ী সমাধান চাই। আচ্ছা, আইনমন্ত্রী যে বলেছে যে এটা হচ্ছে সম্পূর্ণ হাইকোর্টের ব্যাপার, এটা হাইকোর্টের মাধ্যমেই হচ্ছে সমাধান করতে হবে, আন্দোলন করে কোনো লাভ হবে না, তো ওনার আসলে এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন এবং আপনারা এই আন্দোলনটা আসলে শেষ মুহূর্তে কিভাবে আপনারা সফল করতে চান, বা যদি না মেনে নেয় আপনাদের এই আন্দোলন আপনারা কোন পথে হাঁটবেন? না মেনে নেন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে, আর যেহেতু আমাদের আন্দোলনটা যৌক্তিক তো অবশ্যই মেনে নিতেই হবে। আর উনি বলেছেন এটা পুরোপুরি হাইকোর্টের উপরে, কিন্তু না, এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যে, সেটা আপনি দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে। তো এটা অবশ্যই সংসদে প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে উনি এটা পাশ করাতে পারে। তো যতদিন যেহেতু এই সক্ষমতাটা আছে যে উনি এটা পাশ করতে পারবে না আমাদের সংসদে, আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো, পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো, তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না, আন্দোলনে এই সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে। যতদিন পর্যন্ত আমরা এটা পূর্ণাঙ্গ সমাধান না পাচ্ছি ততদিন পর্যন্ত আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবে। কোটার একেবারে বিরুদ্ধে আমরা না, কারণ একটা ইকুইটি আনতে হলে কোটার প্রয়োজন আছে, সেটা আবার প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সে পর্যন্ত আমাদের যেটুকু জরুরি ইকুইটি আনার জন্য সেই কোটার বিরুদ্ধে কিন্তু আমরা করছি না। শেষ একটি প্রশ্ন, আপনারা যে বাংলা ব্লক নামে আন্দোলন করছেন, এই বাংলা ব্লক আন্দোলন পর্যন্ত আপনাদের আন্দোলন থাকবে, নাকি আপনারা যদি দাবি না মেনে নেয় আপনারা ভিন্ন কোনো আন্দোলনের দিকে এই আন্দোলনকে ধাবিত করতে পারেন? অবশ্যই আমাদের বাংলা ব্লকেটটা যে চলবে, আর আমাদের দাবি যতদিন না মেনে না পর্যন্ত আমাদের প্রত্যেক দিন সন্ধ্যায় পরের দিনের যে কর্মসূচি সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সকালে দেখলাম মুক্তিযোদ্ধার নাতিপুতিরা তারা আন্দোলন করছে এবং এই আন্দোলনে যারা বিরোধিতা করছে, কোটা আন্দোলনে বিরোধিতা করছে, তাদেরকে রাজাকার বলা হচ্ছে। আসলে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? সরি টু সে, বাট তাদের আরেকটু মেধা অর্জন করা উচিত। কোথায় কোন কথাটা কিভাবে বলতে হবে, কাদেরকে কি বলতে হবে সেটা একটু ভেবে চিনতে বলা উচিত। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁদুর গেল হরিদাসীর, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। স্বাধীনতা মানেটা আসলে কি আপনাদের কাছে? স্বাধীনতা মানে হলো আপনি একটি দেশে থাকবেন এবং সেই দেশে আপনার পছন্দ মতো আপনার সমস্ত অধিকার নিয়ে সেখানে বাঁচবেন। আমাদের 52 আন্দোলন গেল, 71 গেল, আমরা একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখলাম, কিন্তু স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে দেখলাম এক একটি যেরকম 52 হয়ে আসলো সেরকম একই একটা অবস্থা, অরাজকতা এখন আমরা 2024-এ এসে দেখলাম। 2018-তে যখন এটা হলো তখন কেন আবার সে 2024-এ হলো, এটার দায়ভার কে নেবে? আচ্ছা,
এরপরে কিছু জিনিস আরো কিছু বলতে চাই, যেমন কোটার ক্ষেত্রে আজকেও আমাদের কিছু বক্তব্য আসলো যে কেন কোটাতে শুধুমাত্র মেয়েদের কথা বলা হয়েছে 10%। এখন কোটা কাদেরকে দেয়া হয়? যারা যাদের বিশেষ চাহিদা থাকে তাদের জন্য কোটার ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের দেশে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি বা যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছি বা যে কোনো জায়গায় আছি, তো তারা যদি আমাদের সংসারে আমাদের পরিবারে আমরা যদি সাপোর্ট দিতে পারি, তাহলে কেন আমরা দেশকে সার্ভ করতে পারবো না? আমরা তো পরিবারকে সার্ভ করে তারপর দেশের জন্য কাজ করতে আসছি, তাহলে আমরা কেন দেশের জন্য সার্ভ করতে পারবো না? কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা। আচ্ছা, রবীন্দ্রনাথের একটা গান আছে, আমরা দুই হল মিলে করছি। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। তো শেষ কথা একটাই বলবো, যে এটা সংবিধান পরিপন্থী। অস্থায়ীভাবে একটা সমাধান তো আমরা দেখেছি যে 18 সালে এরকম একটা সমাধান দিয়েছিল, কিন্তু হুট করে আবার কোটা প্রথাটা চালু করা হলো। কিন্তু আমরা এই যে শুনানিটা দিয়েছে আজকে, সেটার উপর আমরা কিন্তু ভরসা রাখতে পারতেছি না যে হুট করে আবার একদিন বললো যে আবার কোটা প্রথা চালু হলো। তাহলে আমরা কি বারবার পড়ার টেবিল ছেড়ে এসে আমরা রাজপথে আন্দোলন করবো? আমাদের সময় মূল্য নেই। আমরা চাচ্ছি এটা একটা স্থায়ী সমাধান, এবং এটা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগের মাধ্যমে স্থায়ী একটা সমাধান করা, যাতে আমাদের বারবার রাজপথে আসতে না হয়। এবং শুধুমাত্র প্রথম দ্বিতীয় না, আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সকল শ্রেণীতে হচ্ছে আমাদের কোটা প্রথার একটা সহনীয় মাত্রার মধ্যে নিয়ে আসা। এটা হচ্ছে আমরা স্টুডেন্টরা দাবি করতেছি, এটা 5%-এর মধ্যে রাখলে আমরা সবাই খুশি। দাবি আদায় করার ক্ষেত্রে কিন্তু রাস্তা থেকে দাবি আদায় করতে হয়। আমরা 1952 সালে দেখেছি, 70 সালে দেখেছি, 71 সালে দেখেছি, 2018 সালে দেখেছি। মানে ঘরে বসে থাকলে কিন্তু দাবি আদায় হবে না। দাবি আদায়ের জন্য আমাদের রাজপথে আসতে হবে, এবং আমরা যে দাবিটা তুলেছি সেটা হচ্ছে কোটা প্রথার একটা সহনীয় মাত্রায় নিয়ে আসা, এবং এটা স্থায়ী সমাধান। তো আমরা আমাদের বিশ্বাস আছে যে আমরা যেহেতু 52-তে পেরেছি, 70-এ পেরেছি, 71-এ পেরেছি, 18-তে পেরেছি, আমরা এবার পারবো রাজপথ থেকে আমাদের দাবি আদায় হবে।